আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এত কম কেন? এই সময় বিজি তোমরা? পরীক্ষা দিবা না? এত কম হলে কিভাবে হবে? আমরা তো বুঝবো কারা তোমরা ক্লাস করছো কারা করনি। দু একটা কথা জিজ্ঞাসা করলেই বুঝবো। ঠিক আছে, আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম পড়বো। অনেক কম, আমি এটা প্রিন্সিপাল স্যারকে জানাবো কালকে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, কারণ এই ক্লাস তো আর পরে নিব না। ঠিক আছে, হেপাটোবিলিয়ারি সিস্টেম পড়বো। হ্যাঁ, হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে প্রথমে আমরা লিভার পড়বো। লিভারের মধ্যে সবচেয়ে যে জিনিসগুলো ধরে তোমাদের রিটেনে আসে সেগুলো হচ্ছে জন্ডিস কমন, এটা আমরা ক্লিনিক্যালে পড়বো জন্ডিসটা ডিটেলস। আর ধরে সিরোসিস, হেপাটাইটিস, ইনফেকশনের মধ্যে হেপাটাইটিস, টিউমার। আর এই যে হেরিডিটারি ডিসঅর্ডার, সার্কুলেটরি ডিসঅর্ডার, হেপাটিক ফেলিওর, এগুলো শুধু নামগুলো জানতে চায়। তো হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে যদি কিছু ধরে প্রথমে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে লিভারে কি কি ডিজিজ হতে পারে, হেপাটোবিলিয়ারি সিস্টেমের ইনভলভমেন্ট কি কি, কোন কোন অর্গান হেপাটোবিলিয়ারি সিস্টেমে পড়ে। তখন তোমাদেরকে নামগুলো সব বলতে হবে। লিভার, হ্যাঁ, বা বিলিয়ারি ট্রাক্ট, গল ব্লাডার। ঠিক আছে, এখন এর মধ্যে লিভারে কি কি ডিজিজ হয় সবার আগে বলবো। জন্ডিস, হেপাটিক ফেলিউর, হেরিডিটারি ডিসঅর্ডার, তারপর সার্কুলেটরি ডিসঅর্ডার, ইনফেকশন, সিরোসিস, টিউমার। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সিরোসিসটা দিয়ে শুরু করব। এখন সিরোসিস কাকে বলে, লিভার সিরোসিস কি? এই যে সুন্দর করে আমি চারটা কথা লিখছি ABCD, এই চারটা কথায় রিটেনে তোমরা লিখবা এবং ভাইবাও বলবা। তাহলে সিরোসিস ইজ এ ডিসঅর্ডার or liver disease characterized by extensive fibrosis, regenerative nodule formation, abnormal arteriovenous interconnection, disorganization of liver architecture. অনেক বইয়ে তিনটা কথা দেওয়া আছে, অ্যাবনর্মাল আর্টারিওভেনাস ইন্টারকানেকশন কথাটা নাই। ফাইব্রোসিস, নডুল ফর্মেশন আর লিভার আর্কিটেকচারের ডিসঅর্গানাইজেশন, তিনটা কথা আছে, তোমরা চারটা বললে ভালো। এই সিরোসিসের এই চারটা কম্বিনেশন মিলে হয় সিরোসিস, তাই না? এটা যদি ক্রাইটেরিয়া বলতে বলে এই চারটাই ডেফিনেশনের মধ্যে চারটাই বলবা। প্যাথোফিজিওলজি কি? এই সিরোসিসের ফলে ফাংশনাল লিভার টিস্যুগুলো ডিস্ট্রয় হতে থাকে গ্র্যাজুয়ালি। ডিস্ট্রয় হওয়ার ফলে ইনফ্লামেশন হয়ে ফাইব্রাস স্কার টিস্যু ফর্মেশন হয়। তাহলে লিভার হেপাটোসাইটগুলো ডিস্ট্রয় হওয়ার ফলে মেটাবলিক ফাংশন লস্ট হয়। তারপরে লিভারের কাজ কি? এখানে বাইল তৈরি হয়, বাইল ফ্লো হয়, সেটাও ডিস্টার্বড হয়। ফলে পোর্টাল হাইপারটেনশন এখানে ডেভেলপ করে। ঠিক আছে, এটা দেখো একটা নর্মাল লিভার, আর এটা একটা সিরোটিক লিভার। নডিউল ফর্মেশন হচ্ছে, ছোট 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 অনেকগুলো নডিউল ফর্মেশন হচ্ছে। আর মাঝখানে দেখো ফাইব্রাস স্কার, এগুলো সব ফাইব্রাস স্কার, ফাইব্রাস টিস্যু ফর্মেশন হয়, নডিউল ফর্মেশন হচ্ছে। কারণ কি কি? সিরোসিসের কজ হচ্ছে সবচেয়ে বেশি 60 to 70% হয় অ্যালকোহলের জন্য, তারপর হেপাটাইটিসের জন্য হয়। আর কিছু ক্রিপ্টোজেনিক কজ আছে, বিলিয়ারি আর হিমাটোক্রোমাটোসিস আছে, দুটোই প্রাইমারি সেকেন্ডারি আছে। মেটাবলিক ডিজিজ আছে, যেমন টাইরোসিনেমিয়া, গ্যালাক্টোসিমিয়া, এগুলোতে খুব কমই হয়, কিন্তু সবচেয়ে কমন কজ হচ্ছে অ্যালকোহল আর ক্রনিক হেপাটাইটিস। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ সিরোসিস, এটাকে দুই ভাবে ভাগ করা হয়। একটা সাইজের উপর বেস করে ভাগ করা হয়, মাইক্রোনডিউলার আর ম্যাক্রোনডিউলার। মাইক্রোনডিউলার আমরা কখন বলবো? যখন ওই যে নডিউলগুলো দেখালাম সেগুলো সাইজ লেস দেন 3 মিলিমিটার হবে, তখন বলবো মাইক্রোনডিউলার। যদি নডিউলগুলোর সাইজ মোর দেন 3 মিলিমিটার হয় তখন বলবো ম্যাক্রোনডিউলার। বেসড অন ইটিওলজি সিরোসিসকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পোস্ট নেক্রোটিক বাই বি অ্যান্ড সি ভাইরাস, হেপাটাইটিস বি অ্যান্ড সি ভাইরাস। এই হেপাটাইটিস বি অ্যান্ড সি ক্রনিক হেপাটাইটিস করে, এই জন্য এটার জন্য লিভার সিরোসিস হয়। অ্যালকোহলিক সিরোসিস, সিরোসিস ইন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, biliary cirrhosis, pigment cirrhosis, cirrhosis associated with Wilson disease and
alpha 1 antitrypsin deficiency। অ্যালকোহলিক সিরোসিসে কি হয়, যে চেঞ্জটা হয় সেটা যদি আমরা অ্যালকোহল উইথড্র করি, অ্যালকোহল আর না খাই, ক্রনিক অ্যালকোহল অ্যাবিউজ যাদের তাদের সিরোসিস হয়। উইথড্র করলে ফার্স্ট যে চেঞ্জটা হয় ফ্যাটি লিভার ডেভেলপ করে সেটা আবার হিল হয়ে যায়, আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু যদি কন্টিনিউ করতেই থাকে তখন ইনফ্ল্যামেটরি সেল ইনফিল্ট্রেট হয়ে নেক্রোসিস হয়, ফাইব্রোসিস হয়, লিভার টিস্যু ডিস্ট্রয় হয়। তারপরে তখন নডিউলগুলো ফর্মেশন হয়ে লিভারটা শ্রিঙ্ক করে। হ্যাঁ, বিলিয়ারি সিরোসিসে বাইল ফ্লো অবস্ট্রাক্টেড হয়। বাইল ফ্লো অবস্ট্রাক্টেড হয়ে কি হয়, বাইলগুলো লিভারের মধ্যেই থেকে যায়। এখন এই লিভার বাইল থাকার ফলে ইনফ্লামেশন হয়ে ইনফ্লামেটরি সেলের জন্য সেল আসে, তারপরে ক্রনিক ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়, এখানেও নডিউল ফর্মেশন হয়। এর ফলে জন্ডিসও ডেভেলপ করে, স্কিন পিগমেন্টেশন হয়। আর যেটা পোস্ট হেপাটিক সিরোসিস, হেপাটাইটিস বি এন্ড সি ভাইরাসের জন্য হয়, এখানেও লিভারটা নডিউল ফর্মেশনের জন্য লিভারটা শ্রিঙ্কেজ করে, ছোট হয়ে যায়। এখানে সবচেয়ে বেশি লিভার সেল লস হয়, হেপাটোসাইটগুলো লস হয়, ডিস্ট্রয় হয়। তারপরে আসো কার্ডিয়াক সিরোসিস। কার্ডিয়াক সিরোসিস হয় রাইট সাইডেড হার্ট ফেলিউরের জন্য। আর কিছু নন স্পেসিফিক মেটাবলিক সিরোসিস আছে, যেমন ইনফেকশাস ডিজিজ, আদার্স ইনফেকশন, হেপাটাইটিস ছাড়া আদার ইনফেকশাস ডিজিজ, ইনফিল্ট্রেটিভ ডিজিজ, এগুলোর জন্য, জিআই ট্র্যাক্টের কিছু ডিজিজের জন্য লিভার সিরোসিস হয়। সিরোসিস আর্লি কি হবে, এর ম্যানিফেস্টেশন কি, আর্লি কি হবে, লিভারটা প্রথমে যেহেতু ইনফ্লামেশন হয়, লিভারটা বড় হয়ে যাবে, এনলার্জমেন্ট হবে, টেন্ডার হবে। হ্যাঁ, রাইট আপার কোয়াড্রেন্টে পেইন হবে, ওয়েট লস হবে, উইকনেস হবে, ফ্যাটিক হবে, অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া, কনস্টিপেশন হবে, আর্লি ম্যানিফেস্টেশন। তারপরে যত দিন যাবে তখন কি হবে, যখন মেটাবলিজমটা ডিস্টার্ব হবে তখন কি কি ডেভেলপ করে, মেটাবলিজম ডিস্টার্ব করে, একটা পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ হয়। পোর্টাল ভেন কি করে, জিআই ট্র্যাক্টে স্প্লিন, তারপরে ইন্টেস্টিন, এগুলো থেকে ব্লাড রিসিভ করে, তাই না? তখন পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, তখন এই ব্লাডগুলো আবার ব্যাকফ্লো হয়। ফলে কি হয়, ইসোফেগাস, আম্বিলিকাস, এগুলোতে ভেনগুলোতে ভেরিকোসিটি ডেভেলপ করে, ভেরিকোজ ভেন বলে। আবার সাইটিস ডেভেলপ করে। হ্যাঁ, এর ফলে ওই ভেরিকোজ ভেনগুলো যখন আবার ইনফেক্টেড হয় তখন, বা প্রেশার বেশি হয়, তখন ব্লিডিং হয় এখান থেকে। অ্যালডোস্টেরন হচ্ছে হরমোন না, অ্যালডোস্টেরনটা লিভারে কি হয়, লিভারের এখানে মেটাবলিজম হয়, এটা না হওয়ার ফলে মেলদের গাইনোকোমেশিয়া ডেভেলপ করে, ইনফার্টিলিটি হয় ওমেনে, জন্ডিস হয়, নিউরোলজিক্যাল কিছু চেঞ্জ হয়, অ্যাসাইটিস তো বললাম, পেরিফেরাল এডিমা হয়, অ্যানিমিয়া হয়, হ্যাঁ, প্যানসাইটোপেনিয়া হয়, ডাব্লিউবিসি, প্লাটলেট সব কমে যায়। লিভার ওটা একটা ইম্পর্টেন্ট অর্গান, এখানে সবকিছু হয়, স্টোরেজ হয়, মেটাবলিজম হয়, ডিস্ট্রয় হয়, তাই না? তাহলে সিরোসিসের ফলে কমপ্লিকেশন কয়েকটা, এটা তোমাদের রিটেনে আসে। সিরোসিসের ক্রাইটেরিয়া, টাইপ আর কমপ্লিকেশন। কমপ্লিকেশনের মধ্যে তোমরা কয়েকটা নাম বলবা, পোর্টাল হাইপারটেনশন হয়, স্প্লেনোমেগালি হয়, অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হয়, অ্যাসাইটিস ডেভেলপ করে, ভেরিসেস হয়, এসোফেজিয়াল ভেরিসেস হয়, হেপাটাইটিক এনকেফালোপ্যাথি হয়। হেপাটিক এনকেফালোপ্যাথিটা খুব ইম্পর্টেন্ট। হেপাটিক এনকেফালোপ্যাথিতে কি হয়, এখানে লিভারে যেহেতু টক্সিনগুলো ডিস্ট্রয় হতে পারে না, নিউরোটক্সিনগুলো অ্যাকুমুলেট হয়। তারপরে কি হয়, অ্যামোনিয়া যেটা প্রডিউস হয় গাটে, সেটা লিভারে গিয়ে ইউরিয়াতে কনভার্ট হয়, তাই না? সেটা না হওয়ার ফলে সেগুলো আবার অ্যাকুমুলেট হয় ব্লাডে। এর ফলে সেগুলো আবার ব্রেইনে চলে যায়। ঠিক আছে, ব্রেইনে যাওয়ার ফলে মেন্টাল কিছু চেঞ্জ হয়, যেমন পার্সোনালিটি চেঞ্জ হয়, স্লোড মেন্টেশন হয়, ঠিক আছে, লিভার ফ্ল্যাপ হয়, প্রোগ্রেসিং টু কনফিউশন, ডিসওরিয়েন্টেশন অ্যান্ড কমা, এসব কয়টা মিলে হয় হেপাটিক এনকেফালোপ্যাথি। এটা তোমাদের শর্ট কোশ্চেন আসে রিটেনে। তারপরে আসো হেপাটোরেনাল সিনড্রোম। এখানে কি হয়, রেনাল ফেইলিউর উইথ এজোটেমিয়া, এখানে অ্যানোরেক্সিয়া, ফ্যাটিক, উইকনেস হয়, ফ্লুইড রিটেনশন হয়, লিডস টু হাইপোনেট্রিমিয়া অ্যান্ড ফ্লুইড ওভারলোড হয়। তারপরে আসো এখন ডায়াগনোসিস কিভাবে করব আমরা। ল্যাব ডায়াগনোসিসে সাধারণত করা হয়, ব্লাড এক্সামিনেশন করা হয়। ব্লাড এক্সামিনেশন করে আমরা প্যানসাইটোপেনিয়া পাই, বায়োকেমিক্যাল টেস্ট করা হয়, এফএনএসি করা হয়, বায়োপসি করা হয়, অ্যাসেটিক ফ্লুইড অ্যানালাইসিস করা হয়। বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজিটাই মেইন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তারপরে সোনোগ্রাফি করা হয়। এখন আমরা যদি বায়োপসি করি, বায়োপসি স্যাম্পলে গ্রসলি আমরা লিভারটা কিরকম পাবো, কন্ট্রাক্টেড অ্যান্ড ফার্ম পাবো, আর সারফেসের মধ্যে নডিউল পাবো।
নর্মাল লিভার সারফেসটা স্মুথ থাকে, শাইনিং থাকে, আর এটা ফার্ম থাকবে, কন্ট্রাক্টে থাকবে, নডিউল থাকবে। মাইক্রোস্কোপিতে যদি আমরা দেখি, তার এফএনএসি মাইক্রোস্কোপকে সাধারণত তেমন কিছু পাই না। হেপাটোসাইট তো নর্মালি থাকবে, আর স্টোমাল সেল পাবো, ফাইব্রোসিস পাবো, ফাইব্রাস টিস্যু পেতে পারি। কিন্তু হিস্টোপ্যাথোলজিতে আমরা সুন্দর রিজেনারেটিভ নডিউল পাবো আর ফাইব্রোসিস পাবো। এই যে এরকমটা পাবো আমরা সাধারণত। এই যে এগুলো হচ্ছে নডিউল, মেসোনট্রাইকম একটা স্পেশাল স্টেইন, এটা দিয়ে ফাইব্রোসিস বোঝা যায়। এই যে সাইড দিয়ে যে নীল 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 এরিয়াটা, এটা পুরো এগুলো সব ফাইব্রোসিস হয়ে গেছে লিভার। আর এগুলো নডিউল ফর্মেশন হচ্ছে, নর্মাল হেপাটোসাইট নডুল নডুল হয়ে আছে। সাধারণত নর্মাল লিভারে এরকমটা থাকে না। আচ্ছা, সিরোসিসের পরে এবার আমরা ইনফেকশনের মধ্যে আমরা পড়বো হেপাটাইটিস। হেপাটাইটিস ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আগেও তোমরা পড়ছো। হেপাটাইটিস কাকে বলে? ইনফ্লামেশন অফ দ্য লিভার ডিউ টু কমনলি ভাইরাস। হ্যাঁ, তারপরে এক্সপোজার টু অ্যালকোহল, ড্রাগ, টক্সিন। এই হেপাটাইটিসটা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হতে পারে, তাই না? আচ্ছা, এখন এটিওলজি কি? হেপাটাইটিসকে আমরা দুইটা ভাগে ফেলছি, ইনফেকশাস আর নন ইনফেকশাস। এভাবে তোমরা রিটেনে লিখবা এটিওলজি, ইনফেকশাস অ্যান্ড নন ইনফেকশাস। ইনফেকশাসটাকে আবার অ্যাকিউট অ্যান্ড ক্রনিক বলে, নন ইনফেকশাসটাও অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। তাহলে ইনফেকশাস কি কি কারণ? কমন হচ্ছে ভাইরাস। হেপাটাইটিক ভাইরাস কি কি আছে? হেপাটোট্রপিক ভাইরাস আমরা জানি, ABCDE, তাই না? আর কি কি জন্য হতে পারে? ব্যাকটেরিয়া, প্যারাসাইট, প্রোটোজোয়া। আর নন ইনফেকশাস গুলো হয় অটো ইমিউন, মেটাবলিক, ড্রাগ ইনডিউস আর ক্রিপ্টোজেনিক। আচ্ছা, এই যে ভাইরাল হেপাটাইটিস কি কি? ABCDE, FG অত ইম্পর্টেন্ট না, এই ই পর্যন্তই আমরা সাধারণত পড়ি। হ্যাঁ, এর মধ্যে শুধু বিটাই ডিএনএ, বাকি সবগুলো আরএনএ ভাইরাস। আচ্ছা, এখন এর মধ্যে যেটা তোমাদের ধরে, ভাইবায় ধরে বা রিটেনেও ছোট কোশ্চেন আসে, কোন কোন ভাইরাস অ্যাকিউট হেপাটাইটিস করে, কোন কোন ভাইরাস ক্রনিক হেপাটাইটিস করে। তো মনে রাখবা, ক্রনিক হেপাটাইটিস কখনোই এ ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস কখনোই ক্রনিক করে না, এ দিয়ে অ্যাকিউট মনে রাখবা। হেপাটাইটিস এ ভাইরাস সবসময় অ্যাকিউট হেপাটাইটিস করে। আর ক্রনিক BC, হ্যাঁ, বি আর ডি ভাইরাস সবসময় বি এর সাথে, বি ভাইরাসের ইনফেকশন হলে সেখানে ডি ভাইরাসের ইনফেকশন হতে পারে। এটা হচ্ছে ক্রনিক। ক্রনিক করবে তাহলে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বির সাথে ডি আর সি। কিন্তু অ্যাকিউট সবসময় এ ভাইরাস কমনলি করে, হেপাটাইটিস এ ভাইরাস, সাথে BCDEও করতে পারে। ঠিক আছে? আচ্ছা, ফালমিনেন্ট হেপাটাইটিস, অ্যাকিউট ক্রনিক ফালমিনেন্ট। ফালমিনেন্ট হেপাটাইটিস কি আমরা আসতেছি, এটাও করে হেপাটাইটিস বি আর সি ভাইরাস। আর কি স্টেটে থাকতে পারে? অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার স্টেটে থাকতে পারে। ঠিক আছে? তাহলে ক্রনিক হেপাটাইটিস ওই যে বললাম হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে করে, হেপাটাইটিস বি সাথে হেপাটাইটিস ডি আর হেপাটাইটিস সি ভাইরাস। আর কি কি কারণে হতে পারে ক্রনিক হেপাটাইটিস? ভাইরাস ছাড়াও অটো ইমিউন, ড্রাগ ইনডিউস, উইলসনস ডিজিজ, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি আর ক্রিপ্টোজেনিক। ঠিক আছে? এখানে কখন আমরা ক্রনিক বলবো? যখন ক্লিনিক্যাল সিমটম অফ হেপাটাইটিস মোর দ্যান 6 মান্থ। ঠিক আছে? কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে মোর দ্যান 12 মান্থ, তখন আমরা বলবো ক্রনিক। আচ্ছা, হেপাটাইটিস প্রতিটা ভাইরাসের, হ্যাঁ, রুট অফ ট্রান্সমিশন করতে হবে। প্রতিটা ভাইরাসের রুট অফ ট্রান্সমিশন, গলায় সমস্যা, রুট অফ ট্রান্সমিশন আমরা জানি, সুন্দর করে চার্ট করে দেওয়া আছে বইয়ে, চার্টটা একটু ফলো করবা তাহলেই মনে থাকবে। হেপাটাইটিস এ এর হচ্ছে ফিকোরাল রুট, ঠিক আছে, কমনলি। হ্যাঁ, কন্টাজিয়াস থ্রু স্টুল আপ টু 2 উইকস বিফোর সিমটম অকার্স। ঠিক আছে? এটা বিনাইন, সেলফ লিমিটেড হয়, সিমটম লাস্ট আপ টু 2 মান্থ। বি ভাইরাস যেটা, এটার কি বলে, রুট অফ ট্রান্সমিশন এবং রিস্ক পারসন, এই দুটা রিটেনে আসে। তাহলে ইনফেক্টেড ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড, প্যারেন্টাল রুট, ইনজেকশন অর ইনহেলেশন অফ দি ব্লাড অ্যান্ড ইনফেক্টেড পারসন, contaminated needles, syringes, dental instruments, oral and sexual contact, এভাবে ট্রান্সমিশন হয়। আর হাই রিস্ক ইন্ডিভিজুয়াল কারা? মেডিকেল পারসন, তাই না? মেডিকেল পারসন, তারপরে ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজার, তারপরে হোমোসেক্সুয়াল পারসন উইথ মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, এরা হচ্ছে হাই রিস্ক হেপাটাইটিস বি ভাইরাস ডেভেলপের জন্য। এগুলো আমরা জানি। তো এটা রিটেনে আসে। হেপাটাইটিস বি ভাইরাসে কি করে আমরা জানলাম ক্রনিক লিভার ডিজিজ করে, তাই না? ক্রনিক হেপাটাইটিস করে। এই ক্রনিক হেপাটাইটিসের
পেট হচ্ছে এটা আলটিমেটলি লিভার সিরোসিস করতে পারে এবং ক্যান্সার, হেপাটোসেলুলার ক্যান্সার ডেভেলপ করে এখান থেকে। হেপাটাইটিস সি ভাইরাসও ট্রান্সমিট করে ইনফেক্টেড ব্লাড বডি ফ্লুইড দিয়ে। এটার ইউজুয়ালি ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7 থেকে 8 সপ্তাহ। আর হেপাটাইটিস বির সাথে সাধারণত ডি হয়, এটাও একইভাবে ট্রান্সমিশন, এটাও হবে একইভাবে ইনফেক্টেড ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস দিয়ে। ই ভাইরাস, হেপাটাইটিস এ আর ই সবসময় মনে রাখবো ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়। হ্যাঁ, এবং ইটা কমনলি ফালমিনেন্ট করে প্রেগন্যান্সিতে, আর ইয়াং অ্যাডাল্ট এদেরকে এফেক্ট করে। আচ্ছা, আর একটা জিনিস যেটা রিটেনে আসে, ফেজ, কি কি ফেজ আছে, কি কি কোন কোন প্যাটার্নে ফেলা হয় এই হেপাটাইটিসকে। 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনকিউবেশন ফেজ, প্রোড্রোমাল ফেজ, ইকটারিক ফেজ, আর একটা কনভালেসেন্ট। ইনকিউবেশন ফেজটাকে কখন বলি আমরা? পিরিয়ড আফটার এক্সপোজার টু ভাইরাস, এখানে কোনো সিম্পটম ডেভেলপ করবে না। আর আছে প্রোড্রোমাল ফেজ, এখানে এটা জন্ডিস হওয়ার আগে যা যা হবে, এখানে ফ্লু সিম্পটম গুলো হয়। হ্যাঁ, ফিভার হয়, জেনারেল ম্যালেস হয়, অ্যানোরেক্সিয়া, ফ্যাটিক, মাসেল অ্যান্ড বডি এক, নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, কনস্টিপেশন হয়, পেইন হতে পারে আপার কোয়াড্রেন্টে। হ্যাঁ, আর ইকটারিক জন্ডিস ফেজ, এখানে জন্ডিস ডেভেলপ করে। এটা সাধারণত হয় 5 থেকে 10 দিন আফটার প্রোড্রোমাল ফেজ। এখানে জন্ডিস ডেভেলপ করে, সিরাম বিলিরুবিন বেড়ে যায়, প্লুরাইটিস হয়, স্টুলটা ক্লে কালার্ড হয়, ইউরিন ব্রাউন হয়। আর কনভালেসেন্ট ফেজ, এখানে ইন আনকমপ্লিকেটেড কেসে সিম্পটম গুলো ইমপ্রুভ করে, স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যায় অকার্স উইথিন 2 উইকস অফ জন্ডিস। আর লাস্ট সেভারেল উইকসে কন্টিনিউ ইমপ্রুভমেন্ট অ্যান্ড লিভার এনজাইম ইমপ্রুভ, এটা যদি আনকমপ্লিকেটেড কেস হয়। আর কমপ্লিকেটেড কেসে কি হয় সাধারণত সিরোসিস ডেভেলপ করতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, ক্রনিক ক্যারিয়ার স্টেটে থাকতে পারে। ঠিক আছে, এখন ক্রনিক হেপাটাইটিস সাধারণত আমরা বললাম হেপাটাইটিস বি, সি, ডি ভাইরাস দিয়ে হয়। এখানে এই সিম্পটম গুলো থাকে, ফ্যাটিক, ম্যালেস, হেপাটোমেগালি। হ্যাঁ, এটা কি করে বললাম, ওই যে সিরোসিস, ক্যান্সার, আর এখানেও লিভার এনজাইম গুলো বেড়ে যায়। আর যেটা তোমাদের ছোট শর্ট নোট আসে ভাইবা, হোয়াট ইজ পালমিনেন্ট হেপাটাইটিস? পালমিনেন্ট হেপাটাইটিস হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ ডিজিজ উইথ লিভার ফেলিউর developing within 2 to 3 weeks of onset of symptoms. Rare but usually due to hepatitis B virus with hepatitis D virus infection. এটা সাধারণত র্যাপিডলি প্রোগ্রেসিভ লিভার ফেলিউর হয়, 2 থেকে 3 সিম্পটম ডেভেলপের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা হয়। আর একটা আছে টক্সিক হেপাটাইটিস, এখানেও হেপাটোসেলুলার ড্যামেজ হয় ডিউ টু টক্সিক সাবস্টেন্স। এটা সাধারণত অ্যালকোহলিক হেপাটাইটিস, অ্যাকিউট টক্সিক রিঅ্যাকশন অর ক্রনিক ইউজের জন্য হতে পারে। আচ্ছা, ডায়াগনোসিস কি কি করব? যখনই আসবে ডায়াগনোসিস অফ হেপাটাইটিস, তখন এই 3টাই বলতে হবে আলাদা আলাদা করে। বায়োকেমিক্যাল টেস্ট, প্রথ্রম্বিন টাইম, আর সেরোলজিক্যাল টেস্ট। প্রত্যেকটা সেরোলজিক্যাল টেস্ট আলাদা আলাদা আছে। ঠিক আছে, আচ্ছা, সেরোলজিক্যাল টেস্ট। হ্যাঁ, সেরোলজিক্যাল টেস্টের মধ্যে যেমন হেপাটাইটিস এ এর জন্য আমরা কি করি? ডিটেকশন অফ হেপাটাইটিস এ ভি অ্যান্টিবডি। হ্যাঁ, IgM anti-HAV specific antibody at onset of infection, আর IgG anti-HAV persist করে, এটা provides করে immunity against reinfection with hepatitis A virus। আর হেপাটাইটিস বি ভাইরাসের জন্য পজিটিভ থাকে সারফেস অ্যান্টিজেন আর ই অ্যান্টিজেন। হেপাটাইটিস সি ভাইরাসের জন্য এটা তোমাদের সুন্দর করে রিটেনে লিখতে হবে, এটা সেরোলজিক্যাল টেস্ট অফ হেপাটাইটিস আসে। আর যদি আলাদা আলাদা বলতে বলে তাহলে এর আলাদা, বি, সি আলাদা আলাদা লিখতে হবে, কিন্তু প্রত্যেকটারই 3টা বলতে হবে, বায়োকেমিক্যাল, প্রথ্রম্বিন টাইম, আর সেরোলজিক্যাল টেস্ট। হেপাটাইটিস সি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন ই অ্যান্টিজেনটা নেগেটিভ থাকে, এনটিএসসিভিটা পজিটিভ থাকে। আর ই ভাইরাসের জন্য সারফেস অ্যান্টিজেনটা নেগেটিভ থাকে, ইটাও নেগেটিভ থাকে, আইজিএম এনটিএসসিভিটা স্পেসিফিক, আর এটা হচ্ছে আইজিজি যেটা সেটা ইমিউনিটি এগেইনস্ট রিইনফেকশন। ঠিক আছে, আচ্ছা, গেল সিরোসিস, হেপাটাইটিস, এটুকু জানলেই হবে। তারপরে কিছু ডিজিজ হয় যেটা biliary tract ডিজিজ, এগুলো শুধু নাম পড়তে হবে। সব ইনফ্লামেশন অফ দি biliary tract কে বলে কোলানজাইটিস। ইনফ্লামেশন অফ biliary tract এগুলাকে বলে কোলানজাইটিস। কি কি ধরনের কোলানজাইটিস হতে পারে? অ্যাসেন্ডিং কোলানজাইটিস, অটোইমিউন কোলানজাইটিস, প্রাইমারি biliary
এই দুটো কোলাঞ্জাইটিস। আর কি হতে পারে বিলিয়ারি ট্র্যাক্টে? সিরোসিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস। আর হতে পারে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস আর ওরিয়েন্টাল কোলাঞ্জো হেপাটাইটিস। ঠিক আছে, এই গেল লিভারের ডিজিজ, বিনাইন ডিজিজ। ঠিক আছে, আর লিভারের কিছু টিউমারের নাম আমরা পড়বো। টিউমার কি কি ডেভেলপ করতে পারে লিভারে? তার মধ্যে তিনটা জিনিস হয়, টিউমার লাইক লেশন হয়, বিনাইন টিউমার হয়, আর ম্যালিগন্যান্ট টিউমার হয়। টিউমার লাইক লেশন কি কি, নামগুলো শুধু তোমরা পড়বা। টিউমার লাইক লেশন কি কি আছে, বিনাইন টিউমার কি কি আছে, ম্যালিগন্যান্ট টিউমার কি কি আছে। তাহলে টিউমার লাইক লেশন যদি ধরে, সেটার মধ্যে আছে ফোকাল নডুলার হাইপারপ্লাসিয়া, নডুলার রিজেনারেটরি হাইপারপ্লাসিয়া, সিস্ট, হেমাটোমা, ইনফ্লামেটরি সিউডোটিউমার। এগুলো হচ্ছে টিউমার লাইক লেশন বাট নট টিউমার। এটা পাঁচটা নাম বলবা: ফোকাল নডুলার হাইপারপ্লাসিয়া, নডুলার রিজেনারেটরি হাইপারপ্লাসিয়া, সিস্ট, হেমাটোমা আর ইনফ্লামেটরি সিউডোটিউমার। তাহলে লিভারে আমরা যদি টিউমার জিজ্ঞাসা করে, তাহলে এই তিনটা বলতে হবে: টিউমার লাইক লেশন, বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার। টিউমার লাইক লেশন এই পাঁচটা। বিনাইন টিউমারের মধ্যে আছে অ্যাডেনোমা আর হেমানজিওমা। অ্যাডেনোমার মধ্যে আছে হেপাটোসেলুলার আর কোলাঞ্জিওজেনিক। হ্যাঁ, হেমানজিওমার মধ্যে আছে সাবক্যাপসুলার ক্যাভার্নাস। এই দুটা দুটা করে নাম বলতে পারলেই হবে। আর ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে লিভারে কি কি টিউমার হয়? হেপাটোসেলুলার কার্সিনোমা, কোলাঞ্জিওজেনিক কার্সিনোমা আর হেপাটোব্লাস্টোমা, অ্যাঞ্জিওসার্কোমা আর মেটাস্ট্যাটিক ক্যান্সার। মেটাস্ট্যাটিক ক্যান্সার আসে কমনলি জিআই ট্র্যাক্ট, লাংস, কিডনি থেকে। তাহলে এখানে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে লিভারে কোন কোন টিউমার মেটাস্টাসিস হয়। তাহলে জিআই ট্র্যাক্টের টিউমার, লাংসের টিউমার আর কিডনি টিউমার কমনলি লিভারে মেটাস্টাসিস হয়। তাহলে লিভারে যদি টিউমার জিজ্ঞাসা করে, তিনটা নাম বলতে হবে: টিউমার লাইক লেশন হতে পারে, বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট। নামগুলো বলতে পারলে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা তোমরা পড়বা, সেটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমার কজ। তার মধ্যে একটা আছে হেপাটাইটিস, আদার্স অনেক কজ আছে, কজগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, তাহলে আমরা লিভার থেকে কি কি পড়বো? লিভার থেকে আমরা কমনলি যেটা ধরে আসে সেটা হচ্ছে সিরোসিস, হেপাটাইটিস, টিউমার। এই তিনটাই ধরে ঘুরে ফিরে। আর যেটা ধরে সেটা হচ্ছে জন্ডিস। জন্ডিসটা আমরা ক্লিনিক্যালি পড়বো। জন্ডিসটা ডিটেলস পড়তে হবে, ক্লিনিকে পড়বো। আর হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে লিভারে এই কয়েকটা জিনিস পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। হেপাটোসেলুলার কার্সিনোমা শুধু তোমরা একটু কজটা পড়ে নিবা। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। হ্যাঁ, তাহলে সিরোসিস, লিভারের টিউমার আর হেপাটাইটিস, এই তিনটা লিভারের পড়বা। আর বিলিয়ারি ট্র্যাক্টে শুধু কি কি ডিজিজ হয় শুধু নামগুলো পড়বা, তত ইম্পর্টেন্ট না। আর হচ্ছে তারপরে ধরে হচ্ছে গল ব্লাডার থেকে। গল ব্লাডারে কি কি ডিজিজ হতে পারে? গল ব্লাডারে সাধারণত কনজেনিটাল অ্যানোমেলি হতে পারে। কনজেনিটাল অ্যানোমেলির মধ্যে কি কি হয়? ডুপ্লিকেশন হতে পারে, ডাবল গল ব্লাডার হতে পারে, হ্যাঁ, সেপ্টেশন হতে পারে, মাঝখানে একটা সেপ্টা থাকতে পারে বা অ্যাবসেন্ট থাকতে পারে, হাইপোপ্লাস্টিক গল ব্লাডার থাকতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? ইনফ্লামেশন হতে পারে। ইনফ্লামেশন তো আমরা জানি আইটিস, শেষে আইটিস কথাটা থাকে। তাহলে গল ব্লাডার আর ইনফ্লামেশনকে কি বলে? কোলেসিস্টাইটিস, তাই না? তাহলে এটাও দুই ধরনের হতে পারে, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। তারপরে হতে পারে কোলেলিথিয়াসিস, স্টোন ইন গল ব্লাডার, কোলেলিথিয়াসিস। আর তাছাড়াও কি হতে পারে? মিউকোসিল অফ গল ব্লাডার আর টিউমার, নিউপ্লাজম, তাই না? তাহলে গল ব্লাডারে কনজেনিটাল অ্যানোমেলি হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, স্টোন ফর্মেশন হতে পারে, যেটাকে কোলেলিথিয়াসিস বলে, ইনফ্লামেশনকে বলে কোলেসিস্টাইটিস, মিউকোসিল অফ দ্য গল ব্লাডার আর নিউপ্লাজম। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রিটেন ভাইবায় ধরে আসে সেগুলো হচ্ছে কোলেলিথিয়াসিস এন্ড কোলেসিস্টাইটিস। কোলেলিথিয়াসিস কাকে বলে বললাম? ফর্মেশন অফ স্টোন উইথিন দ্য গল ব্লাডার অর বিলিয়ারি ডাক্ট সিস্টেম। কোলেসিস্টাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ গল ব্লাডার। এগুলো কিন্তু টার্মগুলো ধরে বলতে পারতে হবে। কোলাঞ্জাইটিস, এই যে বললাম বাইল ডাক্ট রিলেটেড কথাকে বলে কোলাঞ্জাইটিস। তাহলে ইনফ্লামেশন অফ দি বিলিয়ারি ডাক্টস ইজ কল্ড কোলাঞ্জাইটিস। তাহলে এটা ভাইবাও ধরে ছোট ছোট করে রিটেনে কোশ্চেনের সাথে সাথে আসে, হোয়াট ইজ কোলেলিথিয়াসিস, হোয়াট ইজ কোলেসিস্টাইটিস, হোয়াট ইজ কোলাঞ্জাইটিস। ঠিক আছে, আচ্ছা, এখন ওই যে গোল্ডস্টোন ফর্মেশন হয় কেন?
তিনটা কারণে সাধারণত হয়। একটা হচ্ছে অ্যাবনরমাল বাইল কম্পোজিশন। বাইল কম্পোজিশনটা একটা বাইলের মধ্যে কি কি থাকে, তারপরে biliary stasis সেটা যদি অ্যাবনরমাল হয়, biliary stasis, ইনফ্লামেশন, এই তিনটা কারণে গলস্টোন ফর্মেশন হয় সাধারণত। আচ্ছা, এগুলো হচ্ছে কোলেস্টেরল গলস্টোন, দেখো কালারটা। আচ্ছা, গলস্টোন সাধারণত দুই ধরনের হয়, কোলেস্টেরল স্টোন আর পিগমেন্ট স্টোন, আর হয় একটা মিক্সড। কোলেস্টেরল সবচেয়ে বেশি হয় কোলেস্টেরল স্টোন, 85% কেসেস। এই কোলেস্টেরল স্টোনে কম্পোজ প্রিডমিনেন্টলি কোলেস্টেরল, আর পিগমেন্ট স্টোন হচ্ছে কি কম্পোজিশন থাকে, বিলিরুবিন। এটা থ্যালাসেমিয়া পেশেন্টদের কমনলি হয় পিগমেন্ট স্টোন যেটা, ঠিক আছে। এর মধ্যে থাকে কমনলি বিলিরুবিন, আর কোলেস্টেরলের মধ্যে কমনলি থাকে কোলেস্টেরল। এটা 85% কোলেস্টেরলের মধ্যে কমন। তো এগুলো কাদের হয়? 5F, ফিমেল, 40, ফ্যাটি, ফেয়ার, ফার্টাইল। তাহলে রিস্ক ফ্যাক্টর কারা কারা? ফিমেল, ফ্যাটি, 40, ফেয়ার, ফার্টাইল। 5F মনে রাখবা, এটা ধরে। কোলেস্টেরল স্টোন কাদের হয় কমনলি? ফিমেলদের হয়, ফ্যাটি, 40, তাই না, ফেয়ার আর ফার্টাইল। পিগমেন্ট স্টোন সাধারণত কাদের হয়? থ্যালাসেমিয়া পেশেন্টদের হয়, আর হতে পারে মিক্সড। আচ্ছা, কোলিসিস্টাইটিস আমরা বললাম অ্যাকিউট এন্ড ক্রনিক হতে পারে। অ্যাকিউটটা আবার ক্যালকুলাস ক্যালকুলাস হতে পারে। ক্যালকুলাস মানে যদি কোলেলিথিয়াসিস সহ হয় সেটাকে বলে অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, আর যদি স্টোন না থাকে তখন আমরা বলবো অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। এটার মরফোলজি কেমন হতে পারে? অ্যাকিউট কোলিসিস্টাইটিস যদি অপারেশন করি আমরা, তারপর বায়োপসি হিস্টোপ্যাথোলজি করি, তাহলে আমরা গল ব্লাডারটাকে কেমন পাবো? সাধারণ সাইজের থেকে এটা গল ব্লাডারটা একটু বড় থাকে, ডিস্টেন্ডেড থাকে, সোলেন থাকে। হ্যাঁ, যদি আমরা ওপেন করি দেখতে পাবো, পাস দেখতে পেতে পারি, গ্যাংগ্রিন ফর্মেশন হয়ে গেছে এরকম দেখতে পারি। মাইক্রোস্কোপিক্যালি কি আমরা দেখবো? মাইক্রোস্কোপের নিচে আমরা প্রচুর অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল পাবো। আর ক্রনিক কোলিসিস্টাইটিস যেটা, সেখানেও আমরা সেটাকেও ক্যালকুলাস হতে পারে। এটা আমরা মরফোলজি যদি করি, গ্রসলি আমরা গল ব্লাডারটাকে শিঙ্কড পাবো, থিকেন্ড ওয়াল পাবো, ফাইব্রোসড পাবো গ্রসলি। কিন্তু অ্যাকিউটের ক্ষেত্রে গল ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়। এটা ধরে যে একটা গল ব্লাডার তোমার সামনে দেওয়া হলো, তো দেখে তুমি কিভাবে বুঝবা যে এটা অ্যাকিউট না ক্রনিক? তাহলে দেখেই বোঝা যায়। যদি অ্যাকিউট হয় গল ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়, বড় হয়ে গেছে, ওয়ালটা থিন হয় সাধারণত এবং পাস থাকতে পারে। আর ক্রনিকের ক্ষেত্রে গল ব্লাডারটা ফাইব্রোসড হয়ে ছোট হয়ে যেতে পারে, থিকেন্ড ওয়াল হতে পারে। হ্যাঁ, আর মাইক্রোস্কোপের নিচে আমরা কি পাবো? ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল পাবো, ঠিক আছে। তাহলে রিস্ক ফ্যাক্টর কি কি বললাম? এজ একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে, ওবেসিটি থাকবে, হাইপারলিপিডিমিয়া, ফিমেল পেশেন্ট বললাম, 40 ইয়ার্স অফ এজ, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা ইউজ করে, তারপরে আরো কিছু কিছু কন্ডিশন আছে যেখানে biliary stasis ডেভেলপ করে, প্রেগন্যান্সিতে হতে পারে, প্রলং ফাস্টিং এ হতে পারে, প্যারেন্টাল নিউট্রিশন যারা নিচ্ছে প্রলং তাদের হতে পারে। এর ফলে কি হয়? ডিজিজ ইনক্লুডিং সিরোসিস, আইলিয়াল ডিজিজ অফ রিসেকশন, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, গ্লুকোজ ইনটলারেন্স, এগুলোর ক্ষেত্রে সাধারণত রিস্ক ফ্যাক্টর কোলেলিথিয়াসিসের জন্য। আচ্ছা, এখন গলস্টোনের বা কোলেলিথিয়াসিসের প্যাথোজেনেসিস কি, এটা রিটেনে আসে। এই চারটা কথা লিখতে হবে। একটা হচ্ছে সুপার স্যাচুরেশন, নিউক্লিয়েশন অর ইনিটিয়েশন, হাইপোমোটিলিটি আর অ্যাক্রিয়েশন। এই চারটা কথা লিখতে হবে। তাহলে গলস্টোন থেকে সাধারণত ধরে তোমাদের হোয়াট ইজ কোলেলিথিয়াসিস, রিস্ক ফ্যাক্টর অফ কোলেলিথিয়াসিস অর কজ অফ কোলেলিথিয়াসিস, তারপরে টাইপ অফ গলস্টোন, হ্যাঁ, তারপরে প্যাথোজেনেসিস অফ গলস্টোন। প্যাথোজেনেসিস বলে এই চারটা কথা অবশ্যই বলতে হবে। সুপার স্যাচুরেশন অফ বাইল উইথ কোলেস্টেরল আর আনকনজুগেটেড বিলিরুবিন। যদি কোলেস্টেরল স্টোন ফর্মেশন হয় তাহলে বাইলটা সুপার স্যাচুরেটেড উইথ কোলেস্টেরল, এন্ড পিগমেন্ট স্টোনের ক্ষেত্রে সুপার স্যাচুরেশন অফ বাইল উইথ আনকনজুগেটেড বিলিরুবিন। আর কি হতে পারে? নিউক্লিয়েশন অর ইনিটিয়েশন অফ স্টোন ফর্মেশন, হাইপোমোটিলিটি অফ গল ব্লাডার আর অ্যাক্রিয়েশন। এই চারটা প্রসেস মিলে স্টোন ফর্মেশন হয়।
স্টোন ফর্মেশনের ফলে কি হতে পারে? ম্যানিফেস্টেশন অফ কোলিলিথিয়াসিস কি হবে? অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে সাধারণত। আর্লি সিমটম কি হয়? ইপিগ্যাস্ট্রিক ফুলনেস হতে পারে আফটার মিলস অর মাইল্ড স্ট্রেস আফটার ইটিং অফ ফ্যাটি মিল, বিলিয়ারি কলিক হতে পারে, তারপরে জন্ডিস ডেভেলপ করে। আর কি হতে পারে? অ্যাকুইট কোলিসিস্টাইটিসে যেগুলো বললাম, অ্যাকুইট বলবো কখন? যখন এপিসোড অফ biliary colic involving right upper quadrant pain radiating to কোথায় কোথায় যায়? ব্যাক, টিপ অফ দ্য রাইট, ব্যাকে যায়, টিপ অফ দ্য রাইট শোল্ডার, রাইট স্ক্যাপুলা, হ্যাঁ। আর এটা মুভমেন্টের সাথে অ্যাগ্রাভেট হয়, ডিপ ব্রিদিং এর সাথে অ্যাগ্রাভেট হয়, 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, সাথে অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ভমিটিং, ফিভার উইথ চিল। এই কয়েকটা জিনিস থাকলে সাধারণত আমরা অ্যাকুইট চিন্তা করি। এখন কোলিসিস্টাইটিসের কমপ্লিকেশন কি? কোলিসিস্টাইটিসের হলে কি কি হতে পারে? অ্যাকুটটা ক্রনিক হয়ে যেতে পারে, ক্রনিক কোলিসিস্টাইটিস ডেভেলপ হতে পারে এবং রিপিটেড অ্যাটাক হতে পারে অথবা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে অনেক দিন পর্যন্ত। তারপরে কি হতে পারে? পাস জমতে পারে, ইম্পাইমা হতে পারে, ইম্পাইমা বলে ওটাকে, পাস হয়ে গেলে গল ব্লাডার, এটাকে বলে ইম্পাইমা। হ্যাঁ, কালেকশন অফ ইনফেক্টেড ফ্লুইড উইদিন গল ব্লাডার, গ্যাংগ্রিন ফর্মেশন হতে পারে গল ব্লাডারে। ফলে কি হয়? পারফোরেশন হয়ে যেতে পারে গল ব্লাডারটা। পারফোরেশন হয়ে গেলেই তো কি ডেভেলপ করবে আমরা জানি, পেরিটোনাইটিস ডেভেলপ করবে। তারপরে গল ব্লাডারে অ্যাবসেস ফর্মেশন হতে পারে, বললাম পাস ফর্মেশন। আর কি ডেভেলপ করতে পারে? প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এর ফলে লিভার ড্যামেজ হতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ গল ব্লাডার, কোলিসিস্টাইটিস। তাহলে গল ব্লাডার থেকে খুব বেশি কিছু করতে হবে না। গল ব্লাডারে কি কি ডিজিজ হয়? কোলিসিস্টাইটিস, কোলিলিথিয়াসিস। কোলিসিস্টাইটিসের কজ, মরফোলজি। কোলিলিথিয়াসিসের কজ, গলস্টোনের টাইপ, গলস্টোন ফর্মেশনের প্যাথোজেনেসিস, আর কমপ্লিকেশন, কোলিসিস্টাইটিসের কমপ্লিকেশন। এই কয়টা পড়লেই হয়ে যাবে। আচ্ছা, আর টিউমার, হ্যাঁ, গল ব্লাডারে কি কি ধরনের কি কি টিউমার হতে পারে? গল ব্লাডারে সাধারণত অ্যাডেনোকার্সিনোমা হয়, অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করে। আর লিভারে যে হেপাটোসেলুলার কার্সিনোমা, সেটা গল ব্লাডারে মেটাস্টাসিস হতে পারে, অথবা বাইল ডাক্টের যে কার্সিনোমা, সেটা গল ব্লাডারে মেটাস্টাসিস করতে পারে। এখন একটা কোশ্চেন এখান থেকে ধরে, লিভারে হেপাটোসেলুলার কার্সিনোমা, তোমরা ইয়া পড়ছো না, ইনফেকশন এন্ড মেটাস্টাসিস, ওটা ওখানেও ধরে, এখানেও ধরতে পারে। লিভারে হেপাটোসেলুলার কার্সিনোমা গল ব্লাডারে গেছে, এখন এটা ইনভেশন নাকি মেটাস্টাসিস? কি হবে? ইনভেশন ম্যাম। ইনভেশন কিভাবে? ডিস্টেন্স অর্গানে হইলে মেটাস্টাসিস, কাছের অর্গানে হইলে ইনভেশন। পাশের ডিস্টেন্ট অর্গানে গেলে মেটাস্টাসিস, আর পাশের অর্গানে গেলে ইনভেশন। তাই তাই শিখেছি আমি। পাশের অর্গানে মেটাস্টাসিস হতে পারে না যদি প্রাইমারি টিউমারটা থেকে একদম ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, সেটা পাশের অর্গানে যাক, পাশেই যাক, আর ডিস্টেন্টই যাক, প্রাইমারি টিউমারটার সাথে কোনো সম্পর্ক থাকবে না, একদম ডিসকন্টিনিউয়াস হয়ে গল ব্লাডারে আসছে, সরাসরি কোনো লাইন নাই, সেটা হবে মেটাস্টাসিস। আর ইনভেশন কি হবে? প্রাইমারি টিউমারটা থেকেই ভিতরে ঢুকতেছে, তখন হবে ইনভেশন। তাহলে লিভারের হেপাটোসেলুলার কার্সিনোমা গল ব্লাডারে ইনভেশনও হতে পারে, মেটাস্টাসিসও হতে পারে। যদি সরাসরি কি বলে হেপাটোসেলুলার কার্সিনোমাটা লিভার থেকে ডাইরেক্ট ওয়ালে ঢুকে গেছে, গল ব্লাডারের ওয়ালে, সেটা হচ্ছে পোর্টা হেপাটিস, পোর্টা হেপাটিস বলছে কেন, ফোসা অফ দ্য গল ব্লাডার, যেখানে গল ব্লাডারটা বসা থাকে লিভারে, সেখান দিয়ে যদি সরাসরি ঢুকে যায় ওয়ালে, তাহলে সেটা ইনভেশন। কিন্তু টিউমার ধরো যে আরেকটা লোবে হয়েছে, রাইটে অথবা লেফটে উপরের দিকে, সেখান থেকে যদি গল ব্লাডার আসে, খুব কম ইনভেশন হয়ে আসে, সেখান থেকে কিন্তু মেটাস্টাসিস হয়ে আসে, ডিসকন্টিনিউয়াস হয়ে আসে। তাহলে লিভারের টিউমার গল ব্লাডারে মেটাস্টাসিস, ইনভেশন হতে পারে। কিভাবে হয় বললাম, যদি ডিসকন্টিনিউয়াস হয়ে আসে, কোনো মাঝখানে কিছু না থাকে, তাহলে মেটাস্টাসিস। আর যদি লিভার থেকে কন্টিনিউ করে গল ব্লাডারে ঢুকে, তখন সেটা
ইনভেশন। মনে থাকবে? এটা ভুল করবা জি না। ম্যাম। তাহলে হেপাটোবিলিয়ারি এটুকু পড়লেই হবে। এগুলো পরীক্ষায় বলতে পারলেই হবে। তোমরা এগুলোই বলতে পারো না। তাহলে ক্লাসটা এত কম জন করতেছো, পরীক্ষার সময় কি করবা? না বলতে পারলে কি করব? আচ্ছা, আর জন্ডিসটা ক্লিনিক্যালে পড়বা এবং খুব ভালো করে পড়বা। আগেও পড়ে আসছো। ক্লিনিক্যালে পড়বো যখন তখন জন্ডিসটা পড়বো। তাহলে আজকে পর্যন্ত, কালকে আমরা আবার করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাডাম। Thank you, ma'am. Thank you, ma'am. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।